একটা কালো মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করলো আমার বাবা। মেয়ের নামে নাকি অনেক জায়গা সম্পত্তি আছে। বাবা মায়ের একমাত্র মেয়ে, এই জন্য সব সম্পত্তি তার মেয়েই পাবে। বাবা এই কথা শোনার পর থেকেই আমাকে বলতেছে, ওই মায়ারে যদি সাহেব বিয়ে না করে তাইলে আমি আর এই বাড়িতে থাকবো না। ওই মুদির দোকান দিয়ে আর কয়দিন সংসার চালাইব। আজকে থেকে ওষুধ খাওয়া বাদ দিলাম, আর ওষুধ খামো না ওর টাকায়। আব্বা ওঠানে বসে কথাগুলো বলতেছে আমারে শুনিয়ে শুনিয়ে। আমি কলপার থেকে হাত মুখ ধুয়ে এসে দোকানে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আমি এসএসসি পাশ করার পর আব্বা হঠাৎ স্ট্রোক করে, তারপর থেকে আমি পড়ালেখা বাদ দিয়ে সংসার খরচ আর বাবার ওষুধের টাকা আমাকেই জোগাড় করতে হয়। বাজারে ছোট একটা মুদির দোকান ছিল বাবার, সেটাতে এখন আমি বসি। সকালে না খেয়ে বাবার সামনে দিয়ে মাথা নিচু করে দোকানে চলে গেলাম। রাতে ফিরে এসে হাত মুখ ধুয়ে এসে খেতে বসলাম। মা আমাকে ভাতে তরকারি দিতে দিতে বলল, বাজান, তোর বাপে কিন্তু সকাল থেকে কিছুই খায় নাই, ওষুধও খায় নাই। তোর বাপেরে বাঁচানোর জন্য হলেও রাজি হয়ে যা। মানুষটা যদি আবার স্ট্রোক করে তাইলে কিন্তু হে আর বাঁচব না বলে আস্তে আস্তে কান্না করতে লাগলো। আমি আর ভাত না খেয়ে হাত ধুয়ে বললাম, আব্বারে যে কও আমি বিয়াতে রাজি। এ বলে আমি উঠে ঘরে চলে আসলাম। আব্বা একদিনের মধ্যে বিয়া ঠিক করে ফেলল। আগামী সোমবার বিয়া। বিয়ের দিন সকালে আব্বার জন্য নতুন পাঞ্জাবি, আম্মার জন্য শাড়ি আর আমার জন্য একটা ভালো পাঞ্জাবি পাঠালো মেয়ের বাবা। কিন্তু আমি আমার কেনা পাঞ্জাবি পরেই বিয়ে করতে চলে গেলাম। তাদের বাড়িতে অনেক বড় অনুষ্ঠান করেছে, অনেক লোক দাওয়াত করেছে। আমাকে আংটি পরিয়ে বরণ করে নিল মেয়ের মা। বিয়ে পড়ানো শেষে বিদায়বেলা আমার শ্বশুর আমার হাত ধরে বলল, বাবা, আমার মেয়েকে কষ্ট দিও না। কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলবা, আমি দেওয়ার চেষ্টা করব। তার কাছ থেকে বিদায় নিয়ে আমি বউ নিয়ে চলে আসলাম। রাতে বউ নিয়ে বাড়িতে আসার পর পাড়া প্রতিবেশীরা আমার বউকে দেখে বলতে লাগলো, এই ছেলের সাথে বউটা মানায় নাই। আরেকজন বলতে লাগলো, আরে করিম ভাই, পোলাডারে টাকার লোভে বিয়ে করাইছে, মেয়ের বাপের মেলা সম্পত্তি। তাদের কথা শুনে লজ্জায় আমি চলে আসলাম সেখান থেকে। একা একা দাঁড়িয়ে ভাবতে লাগলাম, আব্বা টাকার লোভে আমার জীবনটা নষ্ট করে দিল। কি হবে টাকা পয়সা দিয়ে যদি ঘরে সুখ না থাকে? এসব ভাবতে ভাবতে রাত 11টা বেজে গেছে। আম্মা এসে কয়েকবার ডেকে গেছে। আব্বা এসে বলল, কি রে, এখনো ঘরে যাস না কেন? মায়াডা একা একা বসে আছে ঘরে। আব্বারে আর কিছু না বলে ঘরের সামনে চলে আসলাম। ঘরে ঢুকতেও কেমন জানি লাগছে, তাও ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে দেখি মেয়েটা ঘোমটা দিয়ে বসে আছে। দরজা খোলার শব্দ শুনে আমার দিকে তাকালো। মাথায় বড় ঘোমটা দিয়ে খাট থেকে নেমে এসে আমার পায়ে হাত দিয়ে সালাম করলো। মেয়েটা ভেবেছিল আমি তাকে হাত ধরে উঠাবো, কিন্তু আমি তাকে না উঠিয়ে একটু সরে গিয়ে পাঞ্জাবি খুলে বিছানায় রাখলাম। আমি এখন পর্যন্ত মেয়েটাকে দেখি নাই। একবার শুধু দেখেছিলাম বিয়ের আগে, কিন্তু এখন পর্যন্ত বউ সাজে দেখিনি ঘোমটা দেওয়ার কারণে। মেয়েটা তখন ঘোমটা সরিয়ে খাটের ওপর থেকে আমার পাঞ্জাবিটা হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, ঘামে ভেজা সাদা পাঞ্জাবিটা এভাবে রাখলে দাগ পড়ে যাবে। আমি তার মিষ্টি কণ্ঠ শুনে তার দিকে ভালোভাবে তাকালাম। না, মেয়েটা কালো হলেও মুখটা গোলগাল। লাল শাড়ি পরার কারণে আরও কালো লাগতেছে। তারপরেও তার মুখ গোলগাল থাকার কারণে মায়া মায়া একটা ভাব আছে। আমি তার দিকে তাকিয়ে কিছু না বলেই বিছানায় বসে পড়লাম। সে পাঞ্জাবিটা ঘরের রশিতে ভালোভাবে নেড়ে দিল। আমি তাকে বললাম, এই শুয়ে পড়ো, রাত অনেক হয়েছে। তাই বলে বালিশটা নিয়ে ঠিক শুতে যাব, অমনি তিনি বললেন, আমার নাম তো এই না, আমার নাম ময়না। আর এভাবে শুয়ে পড়বেন মানে? বিছানাটা কত অগোছালো দেখেছেন? ছোট কয়েকটা বাচ্চা কাচ্চা এসে বিছানাটা নষ্ট করে গেছে। দাঁড়ান, আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেই। আমি তার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইলাম। কথাটা বলেই ময়না এদিক ওদিক তাকাতে লাগলো, যেন এখনই ঝাড় দেওয়ার জন্য ঝাড়ু খুঁজে বের করে ফেলবে। আমি খাটের কোনায় চুপচাপ বসে তার কাণ্ড দেখতে লাগলাম। যে মেয়ে কিছুক্ষণ আগে পর্যন্ত ঘোমটার নিচে মুখ লুকিয়ে থমকে বসেছিল, সে এখন একদম নিজের ঘরের মতো অধিকার নিয়ে কথা বলছে। আমি একটু বিরক্ত সুরেই বললাম, এই মাঝরাতে এখন ঝাড়ু দেওয়া লাগবে না, যেভাবে আছে সেভাবেই শুয়ে পড়ো। সারাদিন অনেক ঝামেলা গেছে, আমার শরীর আর কিচ্ছু সহ্য হচ্ছে না। ময়না আমার কথা শুনে থমকে দাঁড়ালো। লাল ভারী শাড়ির আঁচলটা শক্ত করে হাতে পেঁচিয়ে নিয়ে আঁচলটা তার মাথায় হালকা করে তুলে দিল। তারপর খাটের পাশে এসে দাঁড়িয়ে আস্তে করে বলল,
নোংরা বিছানায় শুলে তো সকালে গায়ে অ্যালার্জি উঠবে আমার। আপনার ধুলোবালিতে অসুবিধা হয় না? আমি কোনো উত্তর দিলাম না। সোজা অন্যদিকে মুখ করে একপাশে শুয়ে পড়লাম। সারাদিনের ধকল আর পাড়াপড়শির কথাগুলো মাথার ভেতর তখনও ঘুরপাক খাচ্ছিল। টাকার লোভে করিম ভাই বোলারে বিয়ে করেছে, কথাটা যেন কানের কাছে আবার বেজে উঠল। বুকটা ভার হয়ে এলো। বাবার ওপর যে রাগটা জমছিল সেটা আর সামলাতে পারছিলাম না। সত্যিই তো, টাকার লোভে আমার মতো একটা ছেলের জীবনটা এভাবে একটা এমন মেয়ের সাথে বেঁধে দিল। পেছন থেকে মচমচ শব্দ হলো। বুঝলাম ময়না কোনো মতে হাত দিয়ে বিছানার ধুলো ময়লাগুলো ঝেড়ে পরিষ্কার করছে। তারপর খাটের একদম শেষ মাথায় যতটুকু সম্ভব দূরত্ব রেখে এসে শুয়ে পড়ল। ঘরের কোণে জ্বালানো হালকা বাল্বের আলোয় আমাদের দুজনের মাঝখানের খালি জায়গাটা খুব স্পষ্ট লাগছিল। রাত তখন অনেক, চারপাশ একদম নিঝুম। শুধু ঘরের টিনের চালে থেকে থেকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আমি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু ঘুম আসছিল না। হঠাৎ ময়না হালকা গলায় বলল, আপনি কি খুব কষ্ট পেয়েছেন? আমি চোখ না খুলেই জিজ্ঞেস করলাম, কিসের কষ্ট? এই যে বাড়ির বাইরে মানুষগুলো যেসব বলল, আমি তো সব শুনেছি। ময়নার গলাটা একটু কেঁপে উঠল। ময়নার কথা শুনিয়ে আমার বুকের ভেতরটা কেমন যেন খটকা দিয়ে উঠল। বাইরের লোকগুলোর বিশ্রী মন্তব্য যে তার কানে পৌঁছে গেছে সেটা আমি ভাবতে পারি নাই। মেয়েটার নতুন এক বাড়িতে এসেছে, তাও আবার এমন সব কথা শুনে তার মনটা কেমন লাগতেছে সেটা ভাবতেই কেমন জানি একটা অপরাধবোধ কাজ করতে লাগলো। কিন্তু মুখের ওপর আর কিছু না বলে আমি একপাশে ফিরে শুয়ে রইলাম। কিছুক্ষণ ঘরটা একদম চুপচাপ, শুধু টিনের চালে একটানা ঝিঝি পোকার ডাক আর আমাদের দুজনের হালকা শ্বাস ফেলার শব্দ। দিনভর এত ধকল গেছে যে চোখের পাতা দুটো ভার হয়ে আসছিল। ঘুমটা যখন কেবল চোখে জড়িয়ে আসে ঠিক তখনই কাচের বাল্বটা নিভে গেল। কারেন্ট চলে গেছে। গ্রামের কারেন্ট, একবার গেলে কখন আসবে তার কোনো ঠিকানা নেই। মুহূর্তের মধ্যে ঘরটা যেন ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। আগস্ট মাসের ভ্যাপসা গরম, তার উপর চারপাশ একদম বন্ধ। ঘরের ভেতরে যেন দম আটকে আসার উপক্রম। ঘাম বের হতে শুরু করলো। আমি বেশ বিরক্ত হয়েই একটা দীর্ঘশ্বাস ফেললাম। ঠিক ওই সময়ে আমার একদম মাথার কাছে হালকা বাতাসের একটা দোলা লাগলো। খসখস শব্দে বুঝলাম ময়না অন্ধকারের মধ্যে উঠে বসেছে। হাত বাড়াতে বুঝলাম সে কোনায় রাখা তালপাতার পুরনো পাখাটা খুঁজে বের করে আমাকে বাতাস করতে শুরু করেছে। আমি একটু অবাক হয়ে বললাম, এই, তুমি জেগে আছো? বাতাস করা লাগবে না, তুমি শুয়ে পড়ো। ময়না হাত থামালো না। অন্ধকারের মধ্যেই তার মিষ্টি শান্ত গলাটা ভেসে এলো, আপনি ঘুমান। সারাদিন অনেক খাটুনি গেছে আপনার, দোকান চালানো, বিয়ের ধকল, আবার এই গরমে ঘুম আসবে না। বাতাসে একটু লাগলে ঘুমটা ধরে যাবে। বাতাসের ছন্দে হাত পাখাটা সমান তালে এগোচ্ছে আর পিছাচ্ছে। গায়ে শীতল বাতাসের পরশ পেয়ে শরীরটা বেশ আরাম পেল। আমি অন্ধকারের দিকে তাকিয়ে তার মুখের অবয়বটা দেখার চেষ্টা করলাম, কিন্তু কিছুই স্পষ্ট নয়। শুধু অনুধাবন করলাম এই মেয়েটার ভেতর অন্যরকম এক ধৈর্য আছে। পাড়াপড়শির এত বিষাক্ত কথা শুনেও তার চলাফেরায় বা কথায় কোনো রাগ বা জেদ নেই। তোমার গরম লাগছে না? আমি আস্তে করে জিজ্ঞেস করলাম। অভ্যাস আছে। ময়না এক হাতে পাখা চালাতে চালাতে অন্য হাত দিয়ে শাড়ির আঁচল দিয়ে কপালে জমে ওঠা ঘাম মুছে নিয়ে বলল, আমাদের বাড়িতেও কারেন্ট গেলে আম্মা এভাবে বাতাস করত। আপনি চুপচাপ ঘুমান তো। বেশি কথা বললে গরম আরও বাড়ব। ময়নার বাতাসের ছন্দে আর শীতল আমেজে আমার চোখের পাতা সত্যি সত্যি ভার হয়ে এলো। কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি। পরদিন সকালে যখন আমার ঘুম ভাঙল তখন জানালার ফাঁক দিয়ে বাইরে করা রোদ এসে পড়েছে ঘরের মেঝেতে। চোখ মেলেই আমার মাথাটা ভো ভো করে উঠল। ঘরে অন্য দিনের মতো কোনো এলোমেলো ভাব নেই। খাটের পাশে রশিতে কাল রাতের আমার সেই ঘামে ভেজা পাঞ্জাবি আর ময়নার ভারী শাড়িটা সুন্দর করে পানি দিয়ে ধুয়ে মেলে দেওয়া হয়েছে। টেবিলের উপর সাজানো রয়েছে ছোট ছোট জিনিসগুলো, যেগুলো কাল রাত পর্যন্ত এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। ঘরের মেঝেটা একদম পরিচ্ছন্ন, ধুলোবালি কোথাও দেখা যাচ্ছে না। সবকিছু কেমন যেন পরিপাটি আর চকচকে লাগছে।
আমি খাট থেকে উঠে দরজার কাছে দাঁড়িয়ে বাইরে তাকালাম। ময়না তখন উঠানের এক কোণে বালতি নিয়ে কাপড় ধোয়ার কাজ শেষ করছিল। তার পরনে একটা সাধারণ সুতির শাড়ি, চুলে আলগা করে খোপা বাঁধা। কাল রাতের লাল শাড়ির ভারী সাজের চেয়ে এই সাধারণ সাজেই তাকে দেখতে বেশি মানিয়েছে। গায়ের রংটা আসলেই কালো, তবে মুখটা কেমন যেন একরকম মায়ায় ভরা। একটা শান্ত গৃহস্থালী ভাব ফুটে উঠেছে তার প্রতিটা কাজকর্মে। আমাকে উঠতে দেখে ময়না হাসি মুখে এগিয়ে এলো। সকাল হয়ে গেছে অনেকক্ষণ, মুখ ধুয়ে আসুন, আমি নাস্তা রেডি করতেছি। আম্মা তো আপনাকে ডাকতে আসছিল, তাই আমি বললাম রাতে দেরি করে ঘুমিয়েছেন, তাই যেন না ডাকে। আমি কিছু না বলে কলপাড়ে গিয়ে ভালো করে মুখ হাত ধুয়ে নিলাম। বাড়িতে কেমন যেন একটা অন্যরকম পরিবেশ। বাবা কাল রাতের পর থেকে আজ সকালে বেশ স্বাভাবিক। উঠানে বসে চা খাচ্ছেন আর মাঝে মধ্যে মায়ের সাথে নিচু গলায় কথা বলছেন। আমাকে দেখে বাবা অবশ্য কোনো কথা বললেন না, তবে তার মুখের ভাব দেখে বুঝলাম কালকের মতো কড়া ভাবটা আর নেই। ঘড়িতে তখন ঠিক সকাল ৮টা বাজে। বাড়ির উঠানে একটা ভ্যান এসে থামল। ভ্যান থেকে নামলেন আমার শ্বশুর, ময়নার বাবা। তার হাতে দুটো বড় বড় প্লাস্টিকের ব্যাগ আর পাটের বস্তা। ভ্যানওয়ালা ভ্যান থেকে একটা বিশাল বড় রুই মাছের পলিথিন বের করে উঠানের পিঁড়িতে রাখল। মাছটা তখনও তাজা, পার মারছে। সাথে আনা বস্তা খুলতে দেখা গেল খাসির মাংস, ডজন ডজন ডিম, পোলাওয়ের চাল, খাঁটি ঘি আর নানা রকমের মরশুমি ফলমূল। শ্বশুরমশাই হাঁপাতে হাঁপাতে ভ্যানওয়ালাকে ভাড়া বুঝিয়ে দিয়ে বাবার দিকে তাকিয়ে বললেন, বেয়াই সাহেব ভালো আছেন? সকালে ভাবলাম মেয়েটার খোঁজ নিয়ে আসি, আর দুপুরে রান্না বান্নার জন্য সামান্য কিছু বাজারও নিয়ে আসি। জামাই তো সকালে দোকানে যাবে, একটু ভালো মন্দ না খেলে হয়। বাবা হন্তদন্ত হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। আরে বেয়াই সাহেব, এত সব আনার কি দরকার ছিল? আপনি একা একা এত ভারী জিনিস নিয়ে আসলেন। আরে না না বেয়াই সাহেব, এতে আবার ভার কিসের? আমার একমাত্র মেয়ে এই বাড়িতে আছে, আমি না দেখলে কে দেখব বলুন? শ্বশুরমশাই বেশ হাসি খুশি গলায় বললেন। আমি একপাশে দাঁড়িয়ে চুপচাপ এসব দেখছিলাম। আমার বুকের ভেতর আবার সেই কাল রাতের অস্বস্তিটা মোচড় দিয়ে উঠল। পাড়ার লোকজনের কথাগুলো মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো। মেয়ের বাপের মেলা সম্পত্তি, করিম ভাই টাকার লোভে বিয়ে করাইছে। শ্বশুরমশাই এত জিনিসপত্র নিয়ে এসেছে দেখে যেন মনে হচ্ছিল টাকা পয়সার গরমটাই তিনি আমাদের সামনে তুলে ধরছেন। তিনি হয়তো ভেবেছেন এসব বড় বড় মাছ আর মাংস পাঠালেই আমার মতো একটা মুদি দোকানদার ছেলে খুব খুশি হয়ে যাবে। ময়না ঘর থেকে বেরিয়ে এসে তার বাবাকে দেখে বলল, আব্বা, তুমি এত সকালে এত সব বাজার নিয়ে ঘর থেকে বের হইতে গেলে কেন? শরীরটা তো ভালো না তোমার। তোর শাশুড়িকে একটু সাহায্য করবি মা, নতুন ঘর, নতুন মানুষ, গোছায় চলবি। শ্বশুরমশাই ময়নার মাথায় হাত রেখে আদর করে বললেন। শ্বশুরমশাই ঘরে এসে বসলেন। আম্মা তড়িঘড়ি করে ওনার জন্য নাস্তার ব্যবস্থা করতে রান্নাঘরে চলে গেলেন। ময়নাও আম্মার পিছু পিছু রান্নাঘরে ঢুকে হাত লাগালো। পুরো বাড়িতে যেন একটা উৎসবের মেজাজ চলে এলো। কিন্তু আমার মাথার ভেতরে অশান্তিটা কমছিল না। আমি আর কোনো কথা না বাড়িয়ে ঘরের ভেতর গেলাম। জামাটা গায়ে চাপিয়ে দোকানের চাবিটা পকেট থেকে বের করে নিলাম। এই ভরদুপুরে বা লোকজনের কোলাহলে আমার থাকতে ইচ্ছে করছিল না। ঘর থেকে বের হওয়ার সময় ময়না দরজার কাছে এসে দাঁড়ালো। তার হাতে একটা ছোট প্লেটে দুটো পরোটা আর ডিম ভাজা। সকালে কিছু না খেয়ে দোকানে যাচ্ছেন কেন? একটু খেয়ে যান। ময়না প্লেটটা আমার দিকে বাড়িয়ে দিয়ে শান্ত গলায় বলল। আমি প্লেটের দিকে তাকিয়ে একটা ঠান্ডা দৃষ্টিতে ময়নার দিকে তাকালাম। তারপর বেশ শক্ত গলায় বললাম, তোমার বাপের টাকা আর এসব বড় বড় উপহার দেখে তোমার মনে হয়তো খুব অহংকার হচ্ছে, তাই না? কিন্তু মনে রেখো ময়না, আমি শাহেদ। বাবার জন্য এই বিয়েতে রাজি হয়েছি ঠিকই, কিন্তু তোমার বাপের এই বড়লোকি আর টাকার গরম আমি আমার ঘরে দেখতে চাই না। কথাটা বলেই আমি তার হাতের প্লেটটার দিকে আর না তাকিয়ে এক প্রকার দ্রুত পায়ে হেঁটে বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে রওনা দিলাম। পেছনে ময়না কেমন থমকে দাঁড়িয়ে রইল, আর তা আমি ফিরে দেখলাম না। দোকানে এসে ঝাপটা খোলার পরও মনটা একদম শান্তি পাচ্ছিলাম না। চালের বস্তা,
ডালের ডিব্বা আর তেলের টিনের মাঝে বসে বারবার চোখের সামনে ভেসে উঠছিল ময়নার সেই থমকে যাওয়া মুখটা। প্লেট হাতে মেয়েটা ওভাবে দাঁড়িয়ে রইল, আর আমি তাকে সোজা কটু কথাগুলো বলে চলে আসলাম। কাল রাতে যে মেয়েটা আমার ক্লান্তি দেখে না ঘুমিয়ে নিজের হাতে বাতাস করলো, সকালে পুরো ঘরটা নিজের মতো করে পরিপাটি করে সাজালো, তার সাথে কি আমার আচরণটা একটু বেশি রুক্ষ হয়ে গেল? বাবার ওষুধের খরচ আর সংসারের টানে পড়ালেখা ছেড়ে এই দোকানে বসা, আত্মসম্মান বোধটা আমার একটু বেশি চড়া। শ্বশুরবাড়ির এই উপচে পড়া জিনিসপত্র যেন আমার সেই আত্মসম্মানেই আঘাত করছিল। কিন্তু ময়নার তো এতে কোনো দোষ ছিল না। সে তো শুধু সকালে আমার জন্য প্লেটে 2টা পরোটা নিয়ে দাঁড়িয়েছিল। দুপুরের দিকে রোদের তাপ বাড়লে দোকানের কাস্টমার কমে এলো। খা খা করা বাজারে একা বসে নিজের ওপরেই এক ধরনের রাগ হতে লাগলো। আবার মনে মনে বললাম, ওই কালো মেয়েটার জন্য আমার খারাপ লাগবে কেন? বেলা 1:30 নাগাদ টিফিন বাতি হাতে আম্মা দোকানে এলেন। আম্মার মুখটায় বেশ আনন্দিত দেখাচ্ছিল, তবে আমাকে দেখে হালকা গম্ভীর হওয়ার চেষ্টা করলেন। ব্রেঞ্চে বাটিটা রেখে আম্মা বললেন, তুই সকালে মেয়েটার সাথে কেমন আচরণ করে বের হয়েছিস বাজান? সকালে যখন বাজারে গেলি, মেয়েটা প্লেট হাতে নিয়ে এক কোণায় চুপচাপ দাঁড়িয়ে রইল। চোখ দুটো তার টলমল করছিল, কিন্তু চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়তে দেয় নাই। কোনো কথা না বলে রান্নাঘরে এসে আমার এই কাজে সাহায্য করতে লেগে গেল। আমি কোনো উত্তর না দিয়ে কাঠের ব্রেঞ্চের দিকে তাকিয়ে রইলাম। আম্মা একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বললেন, তোর শাশুড়ি বা শ্বশুর টাকা পয়সা দেখাতে আসে নাই রে সাহেব। বাপমা তাদের একমাত্র মেয়ের নতুন সংসারে প্রথম প্রথম একটু বেশি যত্ন করে, এটাই নিয়ম। আর মেয়েটা রূপ দিয়ে কি করবি রে বাপ? স্বভাব তো সোনার মতো। তোর বাবার টাইমে প্রেশারের ওষুধগুলো ময়না নিজেই তোর বাবার হাতে ওষুধ আর গ্লাসে পানি তুলে দিছে। তোর বাবা তো ওনার ব্যবহারে একদম গলে গেছে। তুই অযথা মেয়েটার ওপর রাগ দেখাচ্ছিস। আমার কথাগুলো শুনে বুকের ভেতর এক অচেনা অস্বস্তি মোচড় দিয়ে উঠল। আমি নিঃশব্দে টিফিন বাটিটা খুললাম। বাটি থেকে খাসির মাংসের বেশ সুবাস বের হচ্ছিল। ময়না নিজ হাতে তোর জন্য ভর্তা আর এই মাংসটা রান্না করছে। তুই সকালে না খেয়ে আসলিনি দেখে কত যত্ন করে বাটিটা গুছিয়ে দিল। আম্মা দাঁড়িয়ে থেকে বললেন, খা, খেয়ে ঘরে এসে বাসন দিয়ে আসিস। এক লোকমা ভাত মুখে দিতেই থমকে গেলাম। রান্নার স্বাদটা আসলে অসাধারণ ছিল, কিন্তু তার চেয়ে বেশি বুক ঢেলে এক ধরনের অপরাধবোধ উঠে এলো। যার সাথে সকালে অমন ব্যবহার করলাম, সেই এত যত্ন করে আমার পছন্দের ভর্তা বানিয়ে পাঠিয়েছে। পুরো ভাতটা শেষ করতে গিয়ে আমার গলা আটকে আসতে লাগলো। সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি ফিরলাম। উঠানে পা দিতেই কেমন একটা নিঝুম ভাব চোখে পড়ল। প্রতিদিনের মতো আজ বাবা উঠানে বসেনি, ঘরের ভেতরে আছেন। কলপারে হাত মুখ ধুয়ে যখন নিজের ঘরের দরজার সামনে এসে দাঁড়ালাম, ভেতরটা একদম অন্ধকার। দরজাটা আস্তে করে ঠেলতেই খাটের দিকে নজর গেল। ময়না পাতলা একটা চাদর গায়ে জড়িয়ে শুয়ে আছে। টেবিলের উপর চার্জার লাইটটা জ্বলছে। আমি পা টিপে টিপে কাছে গেলাম। সকালে দেওয়া খোঁচাগুলোর পর হয়তো রাগ করে মুখ ফিরিয়ে শুয়ে আছে, এমনটাই ভেবেছিলাম। কিন্তু কাছে গিয়ে দেখলাম তার হাত পা হালকা কাঁপছে। কপালে হাত দিতে চমকে উঠলাম। গায়ে একদম জ্বরে পড়ে যাচ্ছে। কাল সারা রাত না ঘুমিয়ে আমাকে বাতাস করা, ভ্যাপসা গরমের ভিজে রান্না করা, ঘর পরিষ্কার করা আর সকালের ওই কাহিনী, সব মিলিয়ে মেয়েটার শরীর আর সহ্য করতে পারিনি। তার উপর সকালে আমার দেওয়া ওই নির্মম কথাগুলোর আঘাত তো ছিলই। আমি একটু থমকে দাঁড়িয়ে থেকে ডাকলাম, এই ময়না। ময়না পিটপিট করে চোখ খোলার চেষ্টা করল। আমাকে দেখে চাদরটা গায়ে আরো শক্ত করে জড়িয়ে উঠে বসার চেষ্টা করতে আমি বাধা দিলাম। উঠতে হবে না, শুয়ে থাকো। ময়না ভাঙা গলায় বলল, আপনার রাতের খাবার ঢাকনা দিয়ে রাখা আছে টেবিলে, আমাকে ডেকে দিতে বলেন। আমার শরীরটা কেমন জানি একটু ভালো লাগছে না, তাই শুয়ে পড়লাম। মেয়েটার গলা শুনে আর কপালে আগুনের মতো উত্তাপ অনুভব করে নিজের ভেতরের সব অহংকার আর রাগ যেন এক মুহূর্তেই জল হয়ে গেল। নিজের উপর প্রচণ্ড ঘেন্না হতে লাগলো যে মেয়েটা অসুস্থ শরীরেও
আমার রাতের খাবারের কথা বলছে, তার সাথে আমি সকালবেলা কি ব্যবহারটাই না করলাম। আমি কোনো কথা না বলে ঘরের কোণ থেকে পাতিলা ভরা পানি আর একটা পরিষ্কার সুতির তলে নিয়ে আসলাম। খাটের পাশে বসে তলেটা পানিতে ভিজিয়ে নিংড়ে নিয়ে তার কপালে রাখলাম। ময়না চমকে উঠে চোখ খুলো। এ কী করছেন আপনি? ছাড়েন, আমি ঠিক আছি। আপনি গিয়ে ভাত খেয়ে আসেন, আমি ঠিক আছি। চুপচাপ শুয়ে থাকো, আমি গম্ভীর গলায় বললাম। সকাল থেকে অনেক বড় বড় কথা বলেছি না, এখন একটু মুখটা বন্ধ রেখে শুয়ে থাকো। তলেটা বারবার পানিতে ভিজিয়ে তার কপালে গালে দিতে লাগলাম। ময়না স্থির হয়ে আমার দিকে তাকিয়ে রইল। তার ওই মায়াবী চোখের কোণ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে কানের দিকে নেমে গেল, কিন্তু এবার সেই জল কষ্টের ছিল না। সকালের কথাগুলোর জন্য আমি একটু থেমে নিচের দিকে তাকিয়ে বললাম, আমি সকালের ব্যবহারের জন্য সত্যি দুঃখিত ময়না। আমার বোঝা উচিত ছিল। ময়না কিছু বলল না, শুধু ভিজে আসা চোখে হালকা একটু হাসল। ওই ঘোলাটে আলোয় তার সামান্য হাসিটুকুই যেন আমার বুকের ভেতর জমা সব কালো মেঘ এক নিমিষে উড়িয়ে নিয়ে গেল। পরদিন সকালে ঘুম ভাঙতেই আমার নজর গেল ঘরের টেবিলটার দিকে। সেখানে কাল রাতের পানির পাতিল আর তলিটা সুন্দর করে গুছিয়ে রাখা। পাশে তাকাতে দেখি খাট খালি, ময়না আগেই উঠে গেছে। কপালে জলপট্টি দেওয়ার পর রাতের দিকে তার জ্বরটা অনেকটাই নেমে এসেছিল। তবুও অসুস্থ শরীর নিয়ে সকালে উঠে কাজ করতে দেখে মেজাজটা একটু খিটখিটে হয়ে উঠল। ঘর থেকে বেরিয়ে কলপারে যেতেই দেখি ময়না বালতিতে পানি ভরে আম্মার সাথে রান্নাঘরের দিকে যাচ্ছে। গায়ে পাতলা সুতির একটা শাড়ি। কাল রাতের সে অসুস্থতার চাপটা এখনো তার মুখে লেগে আছে, তবে তার চলাফেরায় কোনো আলসেমি নেই। আম্মা আমাকে দেখে বলে উঠলেন, তুই একটু বসে দেখ তো বাজান, মেয়েটাকে কত বললাম একটু জিরিয়ে নিতে। কালমন জ্বর উঠল আর সকালে উঠে রান্নাঘরে এসে হাত লাগাইছে, কথা শোনে না একদম। ময়না মাথা নিচু করে ছোট করে বলল, আম্মা আমি একদম ঠিক আছি, সামান্য একটু সর্দি লাগছিল, এখন শরীর একদম ঠিক আছে। কথাটা বলে সে আমার দিকে একবার চোখ তুলে তাকালো। সেই দৃষ্টিতে কাল রাতের জলপটি দেওয়ার পর যেটুকু সংকোচ ছিল তার চেয়ে বেশি ছিল এক ধরনের নিঃশব্দ টান। কিন্তু আমি কাল রাতে দুঃখ প্রকাশ করেছি বলেই একদম গলে যায়নি। ময়নার দিকে আর না তাকিয়ে গম্ভীর মুখে হাত মুখ ধুয়ে দোকানে চলে গেলাম। দোকানে এসে সারাদিন হাজারটা কাস্টমারের কেনাকাটার মাঝেই ময়নার সেই শান্ত মুখটা চোখের সামনে ভেসে উঠছিল। মেয়েটা জেদ করে না, মুখে মুখে কোনো তর্ক করে না। কাল রাতে আমি তাকে কটু কথা বলার পরও সে নিজের শরীর খারাপের কথা ভুলে আমার রাতের খাবারের কথা মনে রেখেছিল। ভালোবাসার একটা অদ্ভুত শক্তি থাকে, আর ময়না যেন খুব নীরবে কোনো প্রকার বাহাদুরি না দেখিয়ে কেবল সেবা আর দায়িত্ব দিয়ে আমার এই কঠিন মনটাকে একটু একটু করে ভাঙার চেষ্টা করছে। দুপুরের দিকে দোকান একটু খালি হতেই বাজারের মাতব্বর গোছের মতিন চাচা এসে আমার দোকানে বসলেন। 1 কাপ চা অর্ডার দিয়ে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, কি সাহেব, শুনলাম শ্বশুরবাড়ি থেকে নাকি বিশাল রুই মাছ আর খাসির মাংস আইছে। তা করিম ভাই তো ভালোই চাল চালল, পোলারে কালো মায়ের সাথে বাঁধাইয়া শ্বশুরের মালে সংসার ভাসাইতেছে। কথাটা শুনে আমার শরীরটা ঝাঁকি দিয়ে উঠল। ভেতরের সেই বিষাক্ত জেদটা আবার চড়াহ দিয়ে উঠল। দাঁতে দাঁত চেপে বললাম, চাচা, নিজের চাটা শেষ হলে পথ মাপেন। কার মালিকে সংসার ভাসায় তা দেখার দায়িত্ব আপনারে কেউ দেয় নাই। মতিন চাচা মুখ বেজার করে চলে গেলেও আমার মাথার ভেতর আগুন ধরে গেল। বাড়িতে ফিরে গিয়ে এই শ্বশুরবাড়ির ওপঠৌকন নিয়ে নতুন করে হাঙ্গামা করতে ইচ্ছে করছিল। সন্ধ্যায় রাগটা মনের ভেতর চেপে রেখে বাড়িতে ফিরলাম। ঘরে ঢুকে দেখি ময়না খাটের উপর বসে আমার একটা সেরা ছাটে সুতো দিয়ে বোতাম লাগাচ্ছে। লাইটের আলোয় তার মনোযোগ কেবল আমার ওই কাজটার দিকে। আমাকে ঘরে ঢুকতে দেখে সে তাড়াতাড়ি সুতোটা দাঁত দিয়ে কেটে শার্টটা ভাঁজ করে রাখল। জ্বর আর আসে নাই? আমি কিছুটা রুক্ষ গলায় জিজ্ঞেস করলাম, না, একদম ভালো আছি এখন। ময়না উঠে দাঁড়িয়ে কপালে হাত দিয়ে বলল, আজকে গায়ে একদম ঠান্ডা, আপনার জন্য চা করে আনি? চা লাগবে না।
আমি খাটের কোণে বসে জুতো খুলতে খুলতে বললাম, একটা কথা শোনো ময়না, এ পাড়ার লোকজনের মুখে মুখে আমারই নিয়ে কথা হচ্ছে। তোমার বাপের ওই বিশাল বড় বড় বাজার আর ধন সম্পত্তির দাপট আমার এই গরিব ঘরের দরকার নাই। আমি চাই না কেউ ভাবো শাহেদ শ্বশুরের টাকায় দিন চালাইতেছে। ময়না চুপচাপ আমার কথাগুলো শুনল। তার চোখে কোনো রাগের ছাপ ফুটে উঠল না, বরং এক অপূর্ব নীরবতায় সে আমার সামনে এসে দাঁড়ালো। আস্তে করে বলল, মানুষ তো কত কথাই বলবে, বাইরের লোকের কথায় কান দিলে কি সংসার হয়? আব্বা যা পাঠাইছে তা নিজের মেয়ের প্রতি ভালোবাসা থেকে পাঠাইছে, আপনাকে ছোট করতে না। আর এবারের বউ হিসেবে আমার কাছে আপনার আত্মসম্মানই সবচেয়ে বড়। আপনি যেভাবে চলবেন আমিও সেভাবেই চলব। কিন্তু তাই বলে খাটুনি খেটে ঘরে আসার পর এসব ভেবে মন খারাপ করবেন না। কথাগুলো বলে ময়না পা টিপে এগিয়ে এসে আমার থেকে জুতোর ফিতাটা আলগা করে নিল। তারপর একটা ছোট বাটিতে সর্ষের তেল নিয়ে এসে খাটের পাশে বসে আমার ক্লান্ত পায়ে মাখতে শুরু করলো। আমি চমকে উঠে পা সরাতে গেলাম। এ কি করছো? ছাড়ো। ময়না শক্ত করে পাটা ধরে মিষ্টি করে হেসে বলল, চুপচাপ বসে থাকেন তো। সারাদিন দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা দুটো একদম শক্ত হয়ে আছে। আমার সেবা নিতে অত ভাব ধরতে হবে না। তার হাতের হালকা মালিশ আর নিপুণ ছোঁয়ায় পা জোড়ার ক্লান্তি যেন নিমেষেই উবে যেতে লাগল। মেয়েটা যেন কিভাবে খুব সহজেই আমার সব রাগ, সব শক্ত দেয়াল ভেঙে ভেতরে ঢুকে যাচ্ছে। কোনো বড় বড় কথা না বলে, কোনো অভিমান না দেখিয়ে সে কেবল নিঃশব্দে আমার সেবা করে যাচ্ছে। এই কালো রূপের আড়ালে লুকিয়ে থাকা তার মনটার কাছে আমি যেন দিনে দিনে হেরে যাচ্ছি। আমি নিঃশব্দে ময়নার দিকে তাকিয়ে রইলাম। আবঝালোয় তার সেই গোলগাল মায়াবী মুখটা যেন এবার আর মোটেও পর লাগছিল না। ময়না যখন পায়ে তেল মালিশ করছিল, আমি কেবল নিঃশব্দে তার দিকে তাকিয়েছিলাম। তার এই অদ্ভুত সহনশীলতা আর নিঃশব্দ ভালোবাসা যেন আমার এতদিনের তৈরি করা জেদের শক্ত দেয়ালটাতে ধীরে ধীরে ফাটল ধরাচ্ছিল। তবে মুখের উপর অত সহজে হার স্বীকার করা আমার অভ্যেসে নেই। একটু পর পাটা আলতো করে সরিয়ে নিয়ে উঠে দাঁড়ালাম। ময়না আমার দিকে তাকিয়ে নরম গলায় বলল, খাইতে আসেন, ভাত বেড়ে দিই, রাত অনেক হয়েছে। আমি কিছু না বলে তলেটা কাঁধে ফেলে কলপাড়ে চলে গেলাম। মুখ ধুয়ে ঘরে ফিরতে দেখি টেবিলে খাবার ঢাকা দেওয়া। অন্যদিনের মতো আজ আর কোনো দামি মাছ বা খাসির মাংসের তরকারি নেই। ডাল, ডিম ভাজি আর শাপলা ভাজি। ময়না বুঝে শুনেই আজকে শ্বশুরবাড়ির পাঠানো কোনো খাবার টেবিলে ওঠায় নাই। আমার মান সম্মান আর মনের দিকটা কত সূক্ষ্মভাবে খেয়াল রাখে তা ভেবে মনটা ভেতরে ভেতরে একটু ভিজে উঠল। খাওয়ার সময় আম্মা এসে পাশে বসলেন। বাবার ওষুধের ফাঁকা পাতাটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, শাহেদ, তোর বাপের এই প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছে, কাল আসার সময় বাজার থেকে নিয়ে আসিস তো। আমি ডাল দিয়ে ভাত মাখতে মাখতে বললাম, আচ্ছা আম্মা, কাল আসার সময় দোকান থেকে নিয়ে আসব। পাশ থেকে ময়না হাত ধর পানি এগিয়ে দিতে দিতে আস্তে করে বলল, আম্মা, আব্বার যে আরেকটা পাতলা নীল রঙের ট্যাবলেট চলতো, ওটাও কিন্তু আর দুটো আছে, পরশুদিন থেকে নতুন পাতা লাগবে। আমি থমকে গিয়ে ময়নার দিকে তাকালাম। বাবার কোন ওষুধ কয়টা আছে, কখন খেতে হয়, এত অল্প দিনে মেয়েটা কিভাবে সব মুখস্থ করে ফেলল। আম্মা বেশ তৃপ্তির হাসি হেসে বললেন, দেখলি তো বাজান, ময়না আসার পর থেকে আমার আর ওষুধের চিন্তা করা লাগে না। সময় মতো ওই তোর বাপের মুখে ওষুধ তুলে দেয়। আমি কিছু না বলে খাওয়া শেষ করে উঠে পড়লাম। ঘরে এসে খাটে বসতেই ময়না এসে টেবিলের উপর একটা পুরনো খাতা আর কলম রাখল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এগুলো আবার কি? ময়নার শাড়ির আঁচলটা ভালো করে গায়ে জড়িয়ে খাটের পাশে এসে দাঁড়ালো। একটু দ্বিধা নিয়ে বলল, বিকালে আম্মা যখন দোকানে আপনার জন্য টিফিন বাটি নিয়ে যাচ্ছিল, তখন শুনলাম আপনি নাকি দোকানের হিসাব নিকাশ নিয়ে একটু চিন্তায় আছেন। ডাল আর চালের বস্তার পাইকারি দামের হিসাব নাকি মিলতেছে না। আমি একটু মেজাজ দেখিয়ে বললাম, তাতে তোমার কি? তুমি আবার দোকানের হিসাবের কি বোঝো? ময়না ছোট করে হাসল। আমি এসএসসি পর্যন্ত পড়েছি। আব্বার ব্যবসার খাতাটাও আমি বাড়িতে বসে টেনে দিতাম। আপনি যদি রাগ না করেন,
তবে বাকি আর দিনার হিসাবগুলো আমাকে বললে আমি খাতায় সুন্দর করে তুলে রাখতে পারি। আপনার ওপর থেকে একটু চাপ কমবে। মেয়েটার গলায় কোনো অহংকার ছিল না, ছিল কেবল সাহায্য করার আগতে। আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে খাতাটা টেনে নিলাম। তারপর পাইকারি বাজার থেকে আনা মালপত্রের রসিদগুলো তার সামনে রাখলাম। ময়না আলোয় বসে খুব মনোযোগ দিয়ে একটা একটা করে হিসাব খাতায় তুলতে লাগলো। তার হাতের লেখাগুলো বেশ পরিষ্কার আর সুন্দর। হিসাব করতে করতেই ময়না না দেখার ভান করে নিচু গলায় বলল, আজ দুপুরে আব্বা ফোন দিয়েছিল। আমার হাতটা খাতার উপরে থমকে গেল। আমি গলার স্বর কিছুটা শক্ত করে বললাম, কি বলল তোমার আব্বা? আব্বা বলল, আগামী শুক্রবার আমাদের ও বাড়িতে দাওয়াত, নায়রে নেওয়ার জন্য ভ্যান পাঠাবে। ময়না খাতা থেকে চোখ না তুলেই বলল। আমি সোজা হয়ে বসে বললাম, আমি কোনো শ্বশুরবাড়ির দাওয়াতে যাইতে পারবো না ময়না। বাজারে আমার দোকান আছে, সারাদিন দোকান বন্ধ রাখলে আমার সংসার চলবে না। আর তোমার বাপের ওই বড় বাড়িতে গিয়ে জামাই আদর নেওয়ার কোনো ইচ্ছে আমার নাই। ময়না এবার খাতা থেকে মুখ তুলে আমার দিকে তাকালো। তার চোখে কোনো অভিমান বা রাগ দেখলাম না, বরং এক গভীর শান্ত ভাব ফুটে উঠল। সে হালকা স্বরে বলল, আপনি না গেলে আমিও যাব না। আমি একটু অবাক হয়ে বললাম, মানে? তোমার বাপের বাড়ি, তুমি যাবা না কেন? যেখানে আমার স্বামীর সম্মান নেই, বা যে জায়গায় গেলে আমার স্বামীর মনে কষ্ট হয়, সেখানে আমারও একলা যাওয়ার কোনো দরকার নাই। আব্বাকে আমি কাল সকালেই বলে দেব আপনার দোকানে খুব ব্যস্ততা, তাই এখন যাওয়া সম্ভব না। আপনি যেদিন হাসি মুখে নিয়ে যাবেন সেদিনই যাব। কথাগুলো বলে ময়না আবার শান্ত মনে হিসাবের খাতায় কলম চালাতে লাগল। তার এই কথাটাই আমার বুকের ভেতর যেন এক বিশাল ধাক্কা লাগল। যে মেয়েটার বাপের অত ধন সম্পত্তি, যে চাইলেই বাপের বাড়ির দাপট দেখাতে পারত, সে কত সহজে নিজের বাপের বাড়ির চেয়ে আমার আত্মসম্মানকে সবচেয়ে ওপরে তুলে রাখল। রাত অনেক হলো। হিসাব শেষ করে ময়না খাতা কলম গুছিয়ে রাখল। চার্জার লাইটার নিভিয়ে দিয়ে ঘরের কোনায় অন্ধকার নেমে এলো। ময়না খাটের একপাশে এসে চুপচাপ শুয়ে পড়ল। আমি অন্ধকারের দিকে তাকিয়ে কিছুক্ষণ শুয়ে রইলাম। ঘরের চালে আবার ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আমি আস্তে করে ডাকলাম, ময়না। জি। ময়নার হালকা গলা ভেসে এলো, শুক্রবার দোকান আমি বিকেলের দিকে বন্ধ করব। সকাল সকাল যাওয়া হবে না, তবে বিকেলে 2 ঘন্টার জন্য যাওয়া যায়। অন্ধকারের মধ্যেও বুঝলাম ময়না একটু চমকে উঠেছে। তারপর খসখস শব্দে সে আমার দিকে মুখ ফিরিয়ে শুইল। সত্যি বলছেন? তার গলায় স্পষ্ট আনন্দের দোলা। আমি ছাদের দিকে তাকিয়ে থেকে বললাম, তবে একটা শর্ত আছে। তোমার বাপের বাড়ি থেকে যেন কোনো বাড়তি জামাই আদর বা তোফা না দেওয়া হয়। সাধারণ মানুষের মতো যাবে আর আসবে। অন্ধকারে ময়না হালকা একটু হেসে বলল, যেভাবে বলবেন সেভাবেই হবে। বাইরের ঠান্ডা বাতাসটা খোলা জানালা দিয়ে ঘরে এসে ঢুকছিল। কাল রাতের মতো আজ আর আমার বুকের ভেতর কোনো জেদ বা বিরক্তি জমেছিল না। ময়না খুব গোপনে নিজের নিঃশব্দ ভালোবাসা আর আত্মসম্মান দিয়ে আমার শক্ত মনের উপর নিজের অধিকার প্রতিষ্ঠা করে ফেলেছে। শুক্রবার বিকেলে দোকান বন্ধ করে ময়নাকে সাথে নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ভ্যান গাড়িটা যখন ওদের পাকা রাস্তার মোড়ে এসে থামল, তখন বিকেলের কড়া রোদ নরম হয়ে এসেছে। গ্রামের মাটির রাস্তা আর হো হো করা ঠান্ডা বাতাস বইছিল। বাড়িতে পা দিতেই শ্বশুরমশাই আর শাশুড়ি আম্মা যেন আকাশের চাঁদ হাতে পেলেন। একমাত্র মেয়েকে কটা দিন বর দেখে শাশুড়ি আম্মার চোখে পানি এসে গেল। কিন্তু ঘরের ভেতর ঢুকতেই আমার চোখ কপালে ওঠার জোগাড়। ঘরের মাঝখানে রাখা বড় কাঠের টেবিলে চারপাশে ছোট বড় অন্তত 20-25টা বাটি সাজিয়ে রাখা হয়েছে। কয়েক পদের রুই কাতলা মাছ, খাসির ভুনা মাংস, হাঁসের কষা মাংস, 2-3 পদের পিঠা, ফলমূল, কি নেই সেখানে। পুরো ঘর জুড়ে রান্নার মৌম গন্ধ। আমার কপালে নিমেষে দুশ্চিন্তা আর বিরক্তির ভাঁজ পড়ে গেল। বাড়ি থেকে বের হওয়ার সময় বারবার বারণ করে দেওয়ার পরও এত আয়োজন দেখে ভেতরের আত্মসম্মানবোধটা আবার মোচড় দিয়ে উঠল। শ্বশুরবাড়ির এই উপচে পড়া জিনিসপত্র আর বড়লোকি কারবার আমার একদম সহ্য হচ্ছিল না।
ময়না পাশে আসতেই আমি তাকে একটু আড়ালে ডেকে নিলাম। বারান্দার কোনায় নিয়ে কড়া গলায় বললাম, ময়না, আমি কি তোমাকে স্পষ্ট বারণ করি নাই? এত কিছু আমাকে কেন খাইতে বলছে? আমার সাথে কি কোনো তামাশা চলতেছে এখানে? আমি তো বলেছিলাম সাধারণ মানুষের মতো আসবো আর যাব। এত নাটকের কি দরকার ছিল? ময়না অপরাধীর মতো মাথা নিচু করে আমার কথাগুলো শুনল। তার হাতের শাড়ির আঁচলটা শক্ত করে চেপে ধরা। তারপর খুব শান্ত গলায় বলল, আমি আব্বাকে অনেক বারণ করেছিলাম, কিন্তু আব্বা আম্মা শোনেননি। কতদিন পর তাদের একমাত্র মেয়ে আর তার জামাই বাড়িতে আছে। তারা কত আশা করে এগুলো রান্না করছে। আপনি দয়া করে রাগ করবেন না। অন্তত ওদের মুখের দিকে চেয়ে দুটো মুখে দেন, না হলে ওনারা খুব কষ্ট পাবেন। আমি আপনার পায়ে ধরে বলছি, ওদের সামনে মুখটা বেজার করে রাখবেন না। ময়নার সেই বিনীত আক্ষেপ ভরা মায়াবী চোখের দিকে তাকানোর পর আমি আর কোনো কথা বাড়াতে পারলাম না। কাল রাত থেকে যে মেয়েটা আমার ভেতরের সব যে রাগ একটু একটু করে গলে পানি করে দিচ্ছে, তার এই চোখের পানির কাছে নিজের রাগটা শেষ পর্যন্ত গিলে ফেলতে বাধ্য হলাম। না চাইতেও সেই থালার সামনে গিয়ে বসতে হলো। শ্বশুরমশাই পাশে বসে একের পর এক বাটি এগিয়ে দিচ্ছিলেন, আর ময়না একটু দূরে দাঁড়িয়ে আমার দিকে নজর রাখছিল। থালায় খাবারগুলো নেওয়ার পর যখন এক লোকমা মুখে দিলাম, মনে মনে স্বীকার করতে বাধ্য হলাম, মেয়ের মতো শাশুড়িরাম্মার রান্নার হাতটাও অসাধারণ। ময়না মাঝে মাঝে এসে বাটিতে একটু ঝোল বা মাংস বাড়িয়ে দিচ্ছিল, আর চোখে চোখে যেন বলছিল, সবটুকু খেয়ে নিন দয়া করে। খাওয়া দাওয়া শেষ হতে হতে বাইরে একদম অন্ধকার ঘনিয়ে এলো। গ্রামের পথঘাট নিঝুম হতে শুরু করেছে। আমার মাথায় তখন কেবল একটাই চিন্তা, দোকান আর নিজের বাড়ি। ময়না হাত ধুয়ে ঘরে ঢুকতেই আমি পেছন পেছন গেলাম। ঘরের দরজাটা একটু চাপিয়ে দিয়ে ময়নার হাত ধরে কাছে টানলাম। গলার স্বর নরম করে বললাম, ময়না, রাত তো হয়ে এলো, আমি বরং এখন চলে যাই। তুমি কাল বা পরশু পর্যন্ত তোমার বাপের বাড়িতেই থাকো। অনেকদিন পর নিজের ঘরে আসছো, মা বাবার সাথে দু একদিন গল্পগুজব করো। আমার কথাটা শেষ হতে না হতেই ময়না একদম থমকে গেল। মুহূর্তের মধ্যে তার মুখের সে হালকা স্বস্তির ভাবটা মিলিয়ে গেল। সে বড় বড় চোখ মেলে একদম অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে আস্তে চোখের দৃষ্টি নিচের দিকে নামিয়ে নিল। তার বুকের ভেতর থেকে যেন একটা ভারী শ্বাস বের হয়ে এলো। একদম করুণ ভাঙা গলায় আস্তে করে বলল, আপনি আপনি আমাকে এখানে রেখে যাওয়ার জন্যই নিয়ে আসছেন, তাই না? ময়নার সেই কাপা কণ্ঠের প্রশ্ন আর চোখের কোণে জমে ওঠা এক ফোঁটা জলের দিকে তাকিয়ে আমার বুকের ভেতরটা যেন নিমিষেই মুচড়ে উঠল। এক অদ্ভুত অপরাধবোধ আর কষ্ট আমাকে চেপে ধরল। ইস, আমি মেয়েটাকে কিভাবে কথাটা বলে গেলাম, যে মেয়েটা কাল সন্ধ্যা কেবল আমার সংসার আর আমাকে নিয়ে ভাবে। সে তো স্বাভাবিকভাবেই ধরে নেবে আমি তাকে চিরতলে ফেলে রেখে চলে যাচ্ছি। আমার জন্য তার এত যত্ন, এত পা টিপে দেওয়া, আর আমি একটা সহজ কথা তাকে ঠিকভাবে বুঝিয়ে বলতে পারলাম না। নিজের উপরে ভীষণ রাগ হলো। আমি দ্রুত এক পা এগিয়ে গিয়ে ময়নার খুব কাছাকাছি দাঁড়ালাম। তারপর তার বিষণ্ণ মুখটা নিজের চোখের সামনে এনে গলার স্বর যতটা সম্ভব নরম করে বললাম, আরে ধুর, বোকা মেয়ে, তুমি কি ভাবছো এসব? আমি তো ভেবেছিলাম এতদিন পর বাপের বাড়ি আসছো, হয়তো মা বাবার কাছে থাকতে মন চাইবে। তোমার ভালো লাগার কথা ভেবেই বলছিলাম। কিন্তু শোনো, তুমি যদি তোমার বাবা মায়ের কাছে না থাকতে চাও, তাইলে তো আমার সাথেই যেতে হবে। আমার ঘরে গিয়েই তোমাকে থাকতে হবে, বুঝছো? আমার মুখের কথা শেষ হতে না হতেই ময়নার বিষণ্ণ মুখটা যেন এক মুহূর্তের মধ্যে আলোয় ভরে উঠল। তার ডাগর চোখে ফুটল এক অদ্ভুত আনন্দের ও স্বস্তির হাসির ঝিলিক। আমি এক্ষুনি রেডি হয়ে আসছি বলে চলে গেল। রেডি হয়ে এসে হাতে একটা টিফিন বাটি তুলে নিল। আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ওটা আবার কিসের বাটি? এত রাতে বাটি নিয়ে কী করবা? ময়না শাড়ির আঁচলে হাত মুছে মিষ্টি করে হেসে বলল, আমি আলাদা করে আম্মা আর আব্বার জন্য খাসির মাংস আর গরম পিঠাগুলো বাটিতে তুলে রাখছিলাম। দুপুরে রান্না করছি, গরম গরম দিতে পারি নাই, কিন্তু রাতে গিয়ে ওনারা দুজনে বসে শান্তিতে খাইতে পারবে। আমার বুকের ভেতর এক অচেনা গভীর ভালো লাগার ঢেউ খেলে গেল।
যে মেয়েটা নিজের বাপের বাড়িতে এসেও মুহূর্তের জন্য নিজের শ্বশুর শাশুড়ির কথা ভোলে নয়, নিজের খাওয়ার কথা চিন্তা না করে আমার পরিজনদের আগলে রাখতে জানে, তার প্রতি আমার মনে ধীরে ধীরে রূপের চেয়েও বড় এক অনুভূতির জন্ম নিচ্ছে। এটা যে কেবলই কৃতজ্ঞতা নয়, তার চেয়েও বেশি কিছু, তা আমি স্পষ্ট অনুধাবন করতে পারলাম। শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে যখন আমরা আবার ভ্যানে গিয়ে উঠলাম, তখন পুরো রাস্তা নিঝুম অন্ধকার। গাছের পাতা বেয়ে ঠান্ডা বাতাস বইছিল। ময়না আমার পাশে একদম গা ঘেঁষে বসে টিফিন বাটিটা শক্ত করে ধরে রেখেছিল। অন্ধকারের মাঝে তার হাতটা হালকা ছুঁয়ে যেতেই এবার আর আমি সরিয়ে নিলাম না, বরং শক্ত করে ধরে রাখলাম। গ্রামের আঁকাবাঁকা মাটির রাস্তা ধরে ভ্যানগাড়িটা দুলতে দুলতে এগোচ্ছিল। রাস্তার দুই পাশের ঝোপঝাপ থেকে একটানা ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। মাথার ওপরের অন্ধকার আকাশে দু একটা তারা জ্বলজ্বল করছে, আর সেই সাথে রাতের এক ধরনের শীতল বাতাস এসে গায়ে লাগছিল। ময়না আমার একদম গা ঘেঁষে বসেছিল, আর আমি নিঃশব্দে তার নরম হাতের আঙ্গুলগুলো আমার শক্ত হাতের মুঠোয় ধরে রেখেছিলাম। ময়না একবারও হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল না, বরং সেও যেন আমার হাতের উপর নিজের আঙ্গুলগুলোর চাপ একটু বাড়িয়ে দিল। কাল রাত পর্যন্ত যেই দূরত্ব আর না বলা অভিমান আমাদের মাঝখানে একটা বিশাল দেয়াল তুলে রেখেছিল, রাতের এই অন্ধকার আর হুহু বাতাসে সেই দেয়ালটা যেন একদম ধুলোর মতো উড়ে গেল। আমি অনুভব করলাম এই প্রথমবার আমি ময়নার হাতটা কোনো বাধ্যবাধকতা বা অপরাধবোধ থেকে ধরিনি, ধরেছি ভেতর থেকে আসা এক অচেনা উতাল পাথাল টানের কারণে। বাড়ির উঠানে পা দিতেই আম্মার বাবা বারান্দার চার্জার লাইটের আলোয় বসে আমাদের জন্য অপেক্ষা করছিলেন। আম্মা হন্তদন্ত হয়ে এগিয়ে এসে বললেন, কিরে বাজান, এত রাত করলি? তোদের চিন্তায় তো আমার বুক ঢিপ ঢিপ করছিল। কত বললাম আজকে রাতটা থেকে যেতে। ময়না ভ্যান থেকে নেমে দ্রুত পায়ে আম্মার দিকে এগিয়ে গেল। তারপর হাতের টিফিন বাটিটা আম্মার হাতে দিয়ে খুব মিষ্টি গলায় বলল, আম্মা, আপনার আর আব্বার জন্য দুপুরের খাসির মাংস আর চিতই পিঠা বাটিতে গুছিয়ে দিয়েছে। শাশুড়ি আম্মাকে না খাই তো আর নিজের বাপের বাড়িতে একা একা পেট পুড়ে খাওয়া যায় না। আপনি গিয়ে আব্বাকে নিয়ে হাত মুখ ধুয়ে আসেন, আমি প্লেটে খাবার বেড়ে দিচ্ছি। আম্মা এক মুহূর্তের জন্য যেন স্তব্ধ হয়ে ময়নার দিকে তাকিয়ে রইলেন। তারপর বাটিটা বুকের কাছে চেপে ধরে চোখের পানি ছলছাপ নিয়ে বললেন, তুই কি মানুষ রে মা, নাকি ঘরের লক্ষ্মী? নিজের বাপের বাড়ি গিয়াও শাশুড়ি শ্বশুরের লাইগা পরাণ কান্দে তোর। বারান্দার বাঁশের খুঁটিতে হেলান দিয়ে বসে থাকা বাবা এতক্ষণ নীরব ছিলেন। এবার তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে তাকালেন। তারপর মৃদু হেসে আম্মাকে উদ্দেশ্য করে বললেন, করিম ভাই তো ঠিকই বলছিল গো, আমার শাহিদের ভাগ্যটাই আসলে বড় ভালো। টাকা পয়সার চেয়েও বড় ধন যে আমার ঘরে আসে, তা পাড়াপড়শির হিংসুটে চোখ কোনোদিন দেখতে পাবে না। বাবার মুখে কথাটা শুনে আমি নিঃশব্দে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। এতদিন পাড়ার লোকের কথায় কান দিয়ে যে বাবাকে আমি টাকার লোভী ভেবে মনে মনে ঘৃণা করেছিলাম, আজ বুঝতে পারলাম বাবার পছন্দ একদম ভুল ছিল না। রূপ দিয়ে সংসার চলে না, সংসার চলে এমন একটা মন দিয়ে, যে মন পুরো পরিবারটাকে এক সুতোয় বেঁধে রাখতে জানে। হাতমুখ ধুয়ে ঘরে ঢুকে দেখি ময়না খাটের উপর লাল শাড়ির আঁচলটা ছড়িয়ে বসে আছে। টেবিলের চার্জার লাইটের আবছা হলুদ আলো তার পুরো মুখে এসে পড়ছে। সে চিরুনি দিয়ে তার লম্বা চুলগুলো আস্তে আস্তে আঁচড়াচ্ছিল। ঘরের আয়নায় তার প্রতিবিম্ব ফুটে উঠছিল স্পষ্ট। আমি খাটের কোণে গিয়ে বসলাম। ময়নাকে আয়নার ভেতর দিয়েই দেখতে লাগলাম। হ্যাঁ, তার গায়ের রং কালো, বাহ্যিক কোনো জমকালো সৌন্দর্য নেই, কিন্তু সেই কালো রূপের আড়ালে লুকিয়ে আছে এমন এক পবিত্র আলো, যা আমার পুরো সংসারটাকে আলোয় ভরিয়ে দিয়েছে। আমি যে এতদিন গায়ের রঙের মোহে অন্ধ হয়ে তাকে অবহেলা করেছি, দূরে ঠেলে দিয়েছি, তা ভেবে নিজের ওপরই প্রচণ্ড করুণা হলো। ময়না আয়নায় আমাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে চিরুনি চালানো থামিয়ে দিল। একটু লাজুক হেসে পেছনে ফিরে বলল, ওভাবে কি দেখছেন? গায়ে আলো লাগলে কি গায়ের রং ধবধবে সাদা হয়ে যাবে নাকি? তার এই খোঁচা দেওয়া শান্ত রসিকতায় আমি আর চুপ করে থাকতে পারলাম না। উঠে গিয়ে ময়নার খুব কাছে গিয়ে দাঁড়ালাম।
তারপর তার হাত থেকে চিরুনিটা আলতো করে কেড়ে নিয়ে টেবিলের উপরে রাখলাম। ময়না একটু চমকে উঠে আমার দিকে তাকালো। তার ডাগর ডাগর চোখ দুটোতে এক অদ্ভুত বিস্ময় আর সংকোচ ফুটে উঠল। আমি তার দুটো হাত আমার হাতের তালুতে জড়িয়ে নিয়ে খুব নরম গভীর কণ্ঠে বললাম, ময়না, গায়ের রং সাদা দিয়ে আমি কি করব? যদি সেই রূপের ভেতরের মনটা কালো হয়? তুমি আমাকে যেভাবে আগলে রাখছ, যেভাবে আমার আত্মসম্মানকে বাঁচিয়ে চলছ, আমার সেই অহংকারী মনটা তোমার এই কালো রূপের আলোর কাছে একদম হেরে গেছে। ময়না এক দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে রইল। তার চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে কপালে নামল, কিন্তু সে পানি কষ্টের নয়, দীর্ঘদিনের অবহেলা শেষে নিজের স্বামীর মন জয় করার পরম তৃপ্তির। আমি তার গালে হাত দিয়ে সেই চোখের জলটুকু মুছে দিয়ে বললাম, কটু কথাগুলোর জন্য আমাকে মাফ করে দিও ময়না। আমি তোমাকে রূপ দিয়ে মেপেছি, মন দিয়ে মাপতে পারি নাই। তুমি আমার ঘরে শুধু বউ নও, তুমি আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। ময়না তার মাথাটা আমার বুকের উপর চেপে ধরল। তার উত্তপ্ত শ্বাস আর হালকা কান্নার কাঁপন আমার বুকের ভেতর এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে দিল। সে নিচু গলায় বলল, আপনার এই ভালোবাসাটুকুর জন্যই তো আমি এত কিছু সহ্য করে গেছি। আমার আর কিচ্ছু চাই না। ঘরের কোণে চার্জার লাইটটা মিটমিট করে জ্বলছিল। বাইরের ঝিঝি পোকার শব্দ আর খোলা জানালা দিয়ে আসা রাতপরীর বাতাস যেন আমাদের এই নতুন সম্পর্কের সাক্ষী হয়ে রইল। আমার কালো রূপের বউটা তার নিঃশব্দ ভালোবাসা দিয়ে আমার জীবনটাকে এক আলো ঝলমলে সুন্দর সকালে পরিণত করে দিল। সমাপ্ত। কেমন লাগলো গল্পটি প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।